চলুন আজ একটা জবরদস্ত আর গা ছমছমে আখ্যানের গভীরে ঢোকা যাক। আচ্ছা, একবার কল্পনা করুন তো, সময় ঠিক রাত 2:17 বাইরে প্রবল ঝড় আর আকাশে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। শীতলপুর গ্রামের রাস্তাঘাট একদম জনশূন্য। ঠিক সেই মুহূর্তে ধাম, এক বিকট শব্দে পুরো গ্রাম যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল আকাশ থেকে বিশাল কিছু একটা আছড়ে পড়েছে। ঘুম ভেঙে আতঙ্কিত গ্রামবাসীরা ছুটে গেল তাদের সেই 100 বছরের পুরনো বিশাল বটগাছটার কাছে। আর সেখানে গিয়ে তারা যা দেখল, বিশ্বাস করুন, সবার চক্ষু চড়ক গাছ। গাছের ঠিক নিচে মাটিতে বিশাল এক গর্ত, কিন্তু আসল চমক তো গর্তের ভেতরে। সেখানে উকি দিচ্ছে মাটির তলার এক অদ্ভুত প্রাচীন কাঠের দরজা। এখন আপনাদের মনে হতেই পারে, 100 বছরের পুরনো গাছের নিচে এই দরজা এলো কোত্থেকে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের এই রোমাঞ্চকর গল্পের ভিত তৈরি করে দেয়। গ্রামের সবাই যখন ভয়ের রীতিমতো কাটা হয়ে আছে, তখন 24 বছরের এক যুবক রাহুল, সে কিন্তু ভীষণ কৌতূহলী। সে সোজা সামনে এগিয়ে গিয়ে বলে, দরজা তো আর নিজে নিজে আসে না, কেউ না কেউ নিশ্চয়ই এটা বানিয়েছে। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ করিম চাচা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠেন, না, ওই দরজা একদম খুলবি না। করিম চাচার এই ভয়ের কিন্তু একটা জোরালো কারণ ছিল। তিনি রাহুলকে জানান যে ঠিক 50 বছর আগে এই গ্রামে 4 জন ছেলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তারা নাকি এই বটগাছের নিচে ঠিক এমনই একটা দরজা দেখেছিল, আর তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। বুঝতেই পারছেন, মুহূর্তের মধ্যে একটা সাধারণ কৌতূহল কিভাবে এক ভয়ঙ্কর আতঙ্কের রূপ নিল। কিন্তু রাহুল, সে ছিল ভীষণ জেদি। সে করিম চাচার ওই সব কথায় পাত্তা দেয়নি। আর ঠিক এখান থেকেই ঘটনাটা আরও রহস্যময় হতে শুরু করে। সেই রাতেই পুরো গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, রাহুল একটা টর্চ হাতে নিয়ে একা চলে আসে সেই বটগাছের কাছে। দরজাটা তখনও ওখানেই ছিল। দরজার কাছে পৌঁছতেই ওর চোখে পড়ে কাঠের গাড়ে খোদাই করা এক অদ্ভুত প্রাচীন শিলালিপি। লেখা আছে, যে প্রবেশ করবে সেই সত্য জানতে পারবে। মানে ভাবুন একবার। আর রাহুল যখন লাইনটা পড়ছে, ঠিক সেই মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ব্যাপার। কেউ স্পর্শ করার আগেই সেই বিশাল পুরনো কাঠের দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল, যেন দরজাটা রাহুলকেই ভেতরে আসার জন্য ডাকছিল। এর পরের ঘটনাটা শুনলে আপনাদের আক্ষরিক অর্থে গায়ে কাঁটা দেবে। দরজার ওপারে শুধুই ঘুটঘুটে অন্ধকার। রাহুল টর্চ জ্বালিয়ে সেই সরু অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। একটু নিচে নামতেই সে অনুভব করল এক হিম শীতল জমাট বাঁধা ঠান্ডা বাতাস। উফ, পরিবেশটা এতটাই দমবন্ধ করা ছিল যে প্রতিটা পদক্ষেপে ওর হৃৎস্পন্দন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। হঠাৎ ওর মনে হলো কেউ যেন ঠিক ওর পেছনে পেছনে হাঁটছে। চমকে পেছনে তাকালো, কিন্তু না, কেউ নেই। আরও কিছুটা নিচে নামার পর সে একটা লুকানো ঘরে এসে পৌঁছালো। ঘরটা প্রায় ফাঁকা, শুধু মাঝখানে পড়ে আছে একটা পুরনো ধুলোয় মাখামাখি টেবিল। এই ঘরের আসল রহস্যটা কিন্তু লুকিয়েছিল ওই টেবিলের ওপরেই। রাহুল এগিয়ে গিয়ে দেখল টেবিলের ওপর পড়ে আছে একটা পুরনো ডায়েরি। ধুলো ঝেড়ে সে যখন ডায়েরিটা খুলল, প্রথম পাতাতেই এমন একটা কথা লেখা যা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। লেখা ছিল, তুমি যদি এটা পড়ে থাকো তাহলে তুমি চরম বিপদে আছো। ডায়েরির নিচে আরও লেখা ছিল যে 50 বছর আগে নিখোঁজ হওয়া সেই 4 জন ছেলেই এটা লিখেছিল। তারা লিখেছে যে ভেতরে তারা এমন কিছু দেখেছে যা বাইরের পৃথিবীর কাউকে বোঝানো একদমই অসম্ভব। রাহুল বুঝতে পারল সে আসলে এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে ফেরার হয়তো আর কোনো রাস্তায় খোলা নেই। আর ঠিক সেই মুহূর্তে চারদিকের সেই পিন পতন নীরবতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ইকো হতে শুরু করল। শব্দটা ঠিক এরকম, টুপ টুপ টুপ, যেন ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। প্রথম কয়েক সেকেন্ড রাহুল ভেবেছিল এটা হয়তো শুধুই জল, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো মাটির এত গভীরে এই বদ্ধ ঘরে জল আসবে কোত্থেকে। এই অবিরাম শব্দটা ওর স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ ফেলতে শুরু করল। একদম নিস্তব্ধ একটা জায়গায় এমন ছোট ছোট শব্দ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিশ্চয়ই আপনারা কল্পনা করতে পারছেন। একটাই প্রশ্ন তখন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, ছাদ থেকে আসলে কি পড়ছে? রাহুল যখন আস্তে আস্তে ওর টর্চের আলোটা ছাদের দিকে তাক করল, বিশ্বাস করুন, ওর শরীর মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। ও বুঝতে পারল ছাদ থেকে যা পড়ছে তা মোটেও জল নয়, ওটা লাল রঙের কিছু একটা। টর্চের আলো স্পষ্ট দেখা যাচ্ছে
পুরো ছাদ জুড়ে অসংখ্য লাল হাতের ছাপ, যেন কত শত মানুষ বাঁচার জন্য ছাদের দিকে হাত বাড়িয়েছিল। আর সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ঠিক ওর কানের কাছে এক অদৃশ্য কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, এত দেরি করে এলি কেন? মাটির নিচের এক নির্জন ঘরে হঠাৎ কানের কাছে এমন কথা শুনলে যে কারোর শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাবে, তাই না? এই দৃশ্যটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে আসল খেলা সবে শুরু হয়েছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর রাহুল আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি। অন্ধের মতো ছুটতে শুরু করে সে। দৌড়াতে দৌড়াতে রাহুল এসে পড়ে এক বিশাল হল রুমে। দেয়াল জুড়ে অসংখ্য ছবি ঝোলানো, সবগুলোই ওদের গ্রামের মানুষের ছবি। কিছু ছবি অনেক পুরনো, আবার কিছু একেবারে নতুন। কিন্তু রাহুলের চোখ আটকে যায় দেয়ালের ঠিক মাঝখানে থাকা একটা ছবির দিকে। কারণ ছবিটা ছিল একদম নতুন, আর সেটা স্বয়ং রাহুলের নিজের ছবি। আর তার নিচে লেখা সেই শিউরে ওঠা ক্যাপশন, পরবর্তী রাহুল। মানে রাহুল এখানে হঠাৎ করে এসে পড়েনি, তাকে রীতিমতো টার্গেট করে এখানে আনা হয়েছে। আর ঠিক তখনই দড়াম করে পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল। পুরো হলরুম এক জমাট অন্ধকারে ঢেকে গেল। হঠাৎ একসাথে অনেকগুলো কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল, এবার তুই থাকবি, এবার তুই থাকবি। রাহুল আতঙ্কে চিৎকার করে উঠল, কে? সাথে সাথে ঘরের আলো জ্বলে উঠল, আর সামনে যারা দাঁড়িয়েছিল তাদের দেখে রাহুলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হ্যাঁ, সেই 4 জন ছেলে যারা 50 বছর আগে নিখোঁজ হয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের চেহারায় একটুও বয়সের ছাপ পড়েনি। তারা আগে ঠিক যেমন ছিল আজও তেমনই আছে। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে শান্ত গলায় বলল, আমরা হারিয়ে যাইনি, আমাদের লুকিয়ে রাখা হয়েছে। এই একটা কথাতেই পুরো আখ্যানের মোড় ঘুরে যায়। আসল টুইস্টটা তো লুকিয়েছিল ঠিক এখানেই। রাহুল যখন হতবাক হয়ে জিজ্ঞেস করে কি তাদের লুকিয়ে রেখেছে, তখন সেই ছেলেটা ধীরে ধীরে আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে। রাহুল পেছনে তাকাতেই এমন একজনকে দেখল যাকে সে স্বপ্নেও ভাবতে পারেনি। একদিকে গ্রামের সেই ভীত দুর্বল বৃদ্ধ করিম চাচা, আর অন্যদিকে এই রহস্যময় দরজার অমর রক্ষক। হ্যাঁ, অন্ধকার থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন স্বয়ং করিম চাচাই। তিনি বললেন, অবশেষে তুইও চলে এলি। মানে ভাবুন, যে করিম চাচা একটু আগে রাহুলকে দরজা খুলতে বারণ করছিলেন, তিনি আসলেই পুরো ফাঁদটা পেতেছিলেন। এটা আমাদের একটা দারুণ জিনিস শেখায়, যাকে আমরা সবচেয়ে নিরীহ মনে করি সেই হয়তো সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। আপনারা নিশ্চয়ই ভাবছেন করিম চাচা এমনটা কেন করছিলেন। আসল সত্যিটা হলো 50 বছর আগে করিম চাচা আর তার বন্ধুরা এই দরজাটা খুঁজে পেয়েছিল। এই দরজার ওপারের পৃথিবীতে সময় পুরোপুরি থেমে থাকে। যারা ভেতরে ঢোকে তাদের আর কখনো বয়স বাড়ে না, তারা অমর হয়ে যায়। কিন্তু এর একটা মারাত্মক চড়া মূল্য আছে। এই মাত্রাকে টিকিয়ে রাখতে হলে প্রতি 10 বছর অন্তর বাইরের পৃথিবী থেকে একজন নতুন মানুষকে এখানে বলি দিতে হবে। যদি সেটা না করা হয় তাহলে ভেতরে আটকে থাকা সবাই ধীরে ধীরে শূন্যতায় মিলিয়ে যাবে, তাদের অস্তিত্ব চিরতরে মুছে যাবে। আর ঠিক এই কারণেই করিম চাচা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে দশকের পর দশক ধরে গ্রামের নিরীহ মানুষদের ভুলিয়ে ভালিয়ে এই মৃত্যুর ফাঁদে ডেকে আনছিলেন। এর পরের দৃশ্যটা একবার কল্পনা করুন। রাহুলের সামনে তখন রীতিমতো এক বিভীষিকা। হঠাৎ করেই সেই বিশাল হলরুমের চারপাশে থাকা শত শত দরজা একসাথে খুলে গেল, আর সেই দরজাগুলোর পেছন থেকে বেরিয়ে আসতে লাগলো অসংখ্য মানুষ। কেউ হয়তো 100 বছর আগের, কেউ বা 200 বছর আগের। তারা যুগের পর যুগ ধরে সেখানে আটকে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের অনেকের চোখ নেই, অনেকের মুখ নেই, ঠিক যেন পচে যাওয়া এক একটা জ্যান্ত লাশ। তারা সবাই ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগলো, আর একসরে মন্ত্র পড়ার মতো বলতে লাগলো, নতুন মানুষ এসেছে, নতুন মানুষ এসেছে। রাহুলের কাছে কিন্তু আর 1 সেকেন্ডও সময় নেই। তাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে। সে তার শেষ শক্তিবিন্দু দিয়ে সেই বিকৃত প্রাচীন বন্দীদের ভিড়ের মাঝখান দিয়ে এক মরিয়া দৌড় শুরু করল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার চোখে পড়ল ছোট্ট একটা দরজা, আর সেই দরজার ওপর স্পষ্ট করে লেখা শেষ সুযোগ। রাহুল আর কিচ্ছু চিন্তা করল না। চোখ বন্ধ করে সে ছোট্ট দরজাটা দিয়ে সামনের দিকে ঝাঁপ দিল। বাঁচার এই অদম্য ইচ্ছাই কিন্তু মানুষকে যে কোনো চরম ভয়কে জয় করতে শেখায়। ঝাঁপ দেওয়ার পর হঠাৎ করেই সব শান্ত, এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। রাহুল ধীরে ধীরে চোখ খুলে দেখল সে গ্রামের সেই বটগাছের নিচে শুয়ে আছে। সকালে মিষ্টি রোদ এসে পড়ছে ওর মুখে। আশেপাশের গ্রামবাসীরা ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। যাক, সে বেঁচে ফিরেছে। কিন্তু দাঁড়ান, আপনারা কি ভাবছেন গল্প এখানেই শেষ?
একদমই না। ঠিক তখনই গ্রামের একজন লোক জিজ্ঞেস করে উঠল, রাহুল, তোর হাতে ওটা কি? রাহুল নিচে তাকিয়েই জমে গেল। সে দেখল ওর হাতের মুঠোয় এখনও সেই ধুলোমাখা ডায়েরিটা ধরা আছে, আর ডায়েরির শেষ পাতাটা জাদুর মতো নিজে থেকেই আপডেট হয়ে গেছে। সেখানে জ্বলজ্বল করছে পরবর্তী রক্ষক রাহুল। আর ঠিক এখানেই আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু শেষে এসে একটাই বড় প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। গল্পটা কি সত্যিই এখানেই শেষ, নাকি এটা জাস্ট একটা নতুন শুরু? রাহুল কি সত্যিই সেই ভয়ঙ্কর দরজা থেকে পালাতে পেরেছিল, নাকি সেই শেষ সুযোগ নামের দরজা দিয়ে ঝাঁপ দেওয়াটাই ছিল করিম চাচার পাতা মাস্টার স্ট্রোক? হয়তো এই পালানোর মাধ্যমেই রাহুল নিজের অজান্তে করিম চাচার জায়গাটা দখল করে নিয়েছে, আর নিজেই সেই অসীম দরজার পরবর্তী রক্ষক হয়ে গেছে। এই অমীমাংসিত প্রশ্নটাই কিন্তু আজকের এই আখ্যানের সবচেয়ে শক্তিশালী দিক। আপনাদের কি মনে হয়, অনেক সময় আমরা নিয়তি থেকে পালাতে গিয়ে কি আসলে নিয়তির দিকেই ছুটে যাই না? ভাববেন ব্যাপারটা।